এবার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। আটক দেখানো হলো মিরপুর ও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায়। পাচার অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একান্ত সাক্ষাৎকারে ব্র্যান্ড নেইমান দুর্নীতি প্রতিরোধে দৃঢ়ভাবে পাশে থাকার ঘোষণা অঞ্জলি কৌরের। We will do our best to be able to support them in this efforts, to be able to support processes to create more transparency. If Bangladesh chooses to include that element in their IMF program, that would be one way for Bangladesh to get assistance. ডক্টর ইউনূস ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে দেশ পুনর্গঠন সহ নানা বিষয়ে আলোচনা। নির্বাচনী রোডম্যাপ ও ভারত ইস্যুতে কথা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা করছে সরকার। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। নতুন করে হবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন, জানালেন উপদেষ্টা। ইসি সংস্কারের পর 2 মাসের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব, অভিমত মির্জা ফখরুলের। দাবি করলেন আন্দোলনে নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বেইলি রোডের নওরতন কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায় মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নীলফামারী 2 আসন থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি 1963 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন। 1998 সালের মাঝামাঝি সময়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় টিকিটে জয়ী হন আসাদুজ্জামান নূর। এদিকে সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে রাতে তাকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করে আদালতে নেওয়া হতে পারে তাকে। একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে জয়লাভের পর তাকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাহবুব আলী সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীকে কখন আদালতে নেওয়া হতে পারে? তিতুমির মূলত গ্রেফতারের পর মামলার যে ডকেটের বিষয়টি বা মামলার যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র তৈরি করার যে বিষয়গুলো সেগুলোর কাজ মূলত রাতেই শুরু হয়েছে। ডিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আসলে কার্যালয়ের ভিতরে আছেন এবং প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ অর্থাৎ গ্রেফতার করার পরেই আসলে যে কোনো আসামিকে প্রাথমিক বেশ কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। সেই জিজ্ঞাসাবাদগুলো মূলত চলছে এবং এটি হতে পারে কালকে সকালবেলাও তাদেরকে সকাল ভোরবেলা 6টা-7টার দিকে হয়তো আদালতের তোলা হতে পারে অথবা দুপুর 3টার পরে। অর্থাৎ এটি আদালতের সঙ্গে কথা বলে সমন্বয় করে এই জায়গাটি আসলে ঠিক করা হবে। মূলত সকালবেলা বেশ কিছুদিন ধরেই যারা এইরকম সাবেক এমপি মন্ত্রী রয়েছেন তাদের নিরাপত্তার কথাটি বিবেচনা করে, যেহেতু প্রথম দিকে আদালতে তোলার সময় আসামিদের ক্ষেত্রে জনরোষের শিকার হয়েছিলেন বেশ কয়েকজন, সেইটি বিবেচনায় নিয়ে মূলত ভোরের দিকে বেশ কয়েকদিন ধরে তোলা হচ্ছে যাদের এরকম সাবেক এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে সেটি বিবেচনায়। সেটি সকালেও হতে পারে বিকেলেও হতে পারে। এবং আমাদের কাছে যেটি তথ্য রয়েছে যাত্রাবাড়ি থানায় মতো অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই মামলাটিতে একাধিক মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলায় তিনি 7 নম্বর এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং
মিরপুর থানার একটি মামলায় মূলত আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে, সেখানেও বেশ কয়েকটি মামলা রয়েছে। সেটি কোন মামলায় সেটি এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। কাগজপত্র নথিপত্র যাচাইয়ের পর তার সেই বিষয়টি আসলে সকাল নাগাদ হয়তো পরিষ্কার হবে। সবুজ, ধন্যবাদ আপনাকে। মেট্রো রোড থেকে আসাদুজ্জামান নূর এবং মাহমুদ আলীর গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, এজন্য মেনে চলতে হবে IMF এর পরামর্শ। যমুনা টেলিভিশনকে দেয় একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। তার সফরসঙ্গী USAID এর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেছেন, এদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধে সক্রিয়। এ কাজে ঢাকার সঙ্গে নিবিড়ভাবে থাকবে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দলের 2 সদস্যের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী আহমেদ রেজা। Hello dear ladies and gentlemen, this is me Ahmed Rez is welcoming all of you with a hearty greetings on behalf of Jomuna Television. We are having two respectable guests among us and রাজধানীর EMK সেন্টারে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান, অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। Thank you so much for your time with Jomuna Television. 5 আগস্ট সরকার পরিবর্তনের পর উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের এটি প্রথম সফর। মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন নিয়ে বহু দিন ধরে পরামর্শ দিয়ে আসছিল দেশটি। So if I talk about the primary areas where the United States sees potential to enhance ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নিয়েছে। বিষয়গুলো কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? এই সংস্কারে তারা কোনো সহযোগীর ভূমিকা রাখতে পারে কিনা এমন প্রশ্ন ছিল অঞ্জলি কৌরের কাছে। One of the things that we've heard very clearly from this government is that it wants to be known as an anti-corruption government. And so for us, that is a great signal from the interim government. And so we will do our best to be able to support them in this efforts, to be able to support processes to create more transparency, to be able to help them digitize efforts so that it can be more thought through, so everyone can know across the country what is happening. শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বেরিয়ে আসছে ব্যাংক খাতে লুটপাটের চিত্র। জানা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে ঋণ বা ব্যবসার নামে। কোনো কোনো ব্যাংকে দেখা দিচ্ছে নগদ টাকার সংকট। পাচার করা টাকা ফেরাতেও সক্রিয় ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। In some of our conversations today, I mentioned the possibility of building into Bangladesh's IMF program a governance diagnostic, which is a tool that the IMF offers to try to understand macroeconomically relevant aspects. If Bangladesh chooses to include that element in their IMF program, that would be one way for Bangladesh to get assistance that will hopefully improve and strengthen their system against corruption, against money laundering. প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আগের চেয়ে গভীর সম্পর্ক রাখবে ওয়াশিংটন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক সহায়তা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয়েও সহায়তা বাড়াতে কাজ করবে যুক্তরাষ্ট্র। And we have focused on lifting up the people of Bangladesh in partnership. That has been our model, to do everything in partnership with the government and with the people of Bangladesh. We've worked across a number of different areas. So it has been economic growth and stability. We focused on environmental conservation, clean energy, climate resilience. We focused on education and enhancing education overall. We focused on health and health service delivery and strengthening health systems. We've also focused on being able to provide humanitarian assistance and disaster risk support. And offering support in any way we can toward making the reforms and enhancing the environment, which I think will lead to even stronger economic ties between the U.S. and Bangladesh. Secretary Yellen, President Biden, Vice President Harris, and throughout our administration, we all know that some of these reforms will be very difficult to enact, but we think that that Bangladesh is ready to do it, that they will bring tremendous benefit to Bangladeshis. প্রায় 25 মিনিটের প্রশ্নোত্তরে উঠে আসে পরিবর্তিত বাংলাদেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উন্নয়ন সংকট মোকাবেলা প্রসঙ্গ। এসব ক্ষেত্রে আন্তরিকভাবে ঢাকার পাশে থাকার কথা বলেন মার্কিন প্রতিনিধিরা। Dear viewers, thank you so much for staying with us, and you know that stay tuned with always Jomuna Television for having more insightful discussion. And until next time, I'm Ahmed Reza, wishing you a wonderful day ahead. Thank you so much for joining. মার্কিন প্রতিনিধি দলের এই 2 সদস্যের সাক্ষাৎকারের পুরো অংশটি প্রচারিত হবে আজ রাত 9টায় যমুনা টেলিভিশনে।
বাংলাদেশের পুনর্গঠন, মৌলিক সংস্কার ও পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের বিভিন্ন পদক্ষেপে সমর্থন জানিয়ে তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। নির্বাচনের রূপরেখা নিয়ে রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র কিছু জানতে চায়নি দাবি পররাষ্ট্র সচিবের। সরকারের এই শীর্ষ কূটনীতিক জানান, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের বিষয়টিও ডোনাল্ড নুর সাথে বৈঠকে ছিল না। বৃষ্টি ভেজা সকালে ৯টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান নেতৃত্ব দেন দেশটির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে প্রথম বৈঠক করেন তারা। ছিলেন বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ দুদেশের নীতি নির্ধারকরা। ঘণ্টাখানেকের বৈঠকে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এর পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সোয়া ঘণ্টার বৈঠক করেন তারা। এ সময় অর্থনৈতিক সংকট নিরসন ও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনের সহায়তা চায় ঢাকা। $200 মিলিয়ন নতুন সহায়তা নিয়ে চুক্তি সই হয় এ সময়। This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government. এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ করেছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেইল আলোচনা। সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান মার্কিন প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের এই বৈঠকে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান। জানান, সংস্কারের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এটাকে বিশেষ সময় উল্লেখ করে দেশ পুনর্গঠনে ওয়াশিংটনের সহায়তা চান ডক্টর ইউনূস। প্রথম যে আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন প্রতিনিধি দল। সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওয়াশিংটনের বার্তা কি ছিল জানতে চান সাংবাদিকরা। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করি। সংসদ নির্বাচন বা এর রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। আসন্ন জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে আগ্রহ প্রকাশ করে এডিবি। বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির দক্ষিণ এশীয় বিষয়ক মহাপরিচালক তাকো কনিশি নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। এডিবির মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে। এডিবি প্রতিনিধি দলকে তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে $1.5 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছে এডিবি। এরপর আর্থিক খাত সংস্কার ইস্যুতে গভর্নরের সাথে আলোচনা হয়েছে সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের। বিকেলে বাংলাদেশ ব্যাংকে আসেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলটি। বৈঠক করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে। আলোচনা হয় $1.5 বিলিয়ন ঋণ সহায়তা নিয়ে। শর্ত বাস্তবায়ন সাপেক্ষে 2025 সালের মধ্যে পাওয়া যাবে $50 কোটি। এছাড়া বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরত আনতে সহায়তাও চাওয়া হয়েছে এডিবির প্রতিনিধি দলের কাছে। এরপর সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন গভর্নর। দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরার পাশাপাশি ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা তদারকি এবং সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় তাদের কাছেও সহায়তা চাওয়া হয় পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে।
অভিযোগ ওঠায় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্তদের তালিকা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকাও নতুন করে মূল্যায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই জন্ম বাংলাদেশে। তাদের সম্মান দিতেই ভাতাসহ চাকরিতে সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এরকম তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,23,692 জন। তবে আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন আমলে এই তালিকার প্রণয়ন ও কোটায় চাকরি নিয়ে নানা অভিযোগ ছিল। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকেই এর সুবিধা নিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং অনিয়ম দূর করতে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে মূল্যায়ন করতে চায় মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা দিয়ে তালিকা তৈরি করা হয়েছে তাতে পরিবর্তন আনা উচিত বলে মনে করেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায় এবং মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন। কোটায় সরকারি চাকরিতে সুবিধা নিয়েছে তাদের সন্তানরা। কারা এভাবে চাকরি পেয়েছে তা খতিয়ে দেখতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, তদন্তে ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওইটাই ফিরে পেতে চায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আইনটি বিশেষায়িত। মানবতা বিরোধী সব বিচার এই আইনেই করা সম্ভব, তবে যুগোপযোগী করার লক্ষ্যে কয়েকটি ধারা পরিবর্তনের আলোচনা চলছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কথা জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে এই আশাবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। রোববার ঢাকার সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি বুলেট এক আন্দোলনকারীর শরীর থেকে অপারেশন করে বের করা হয়েছে। একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো। সিআর ফায়ার কর। সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল, কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল, এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে 2024 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়, যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে যা যা আলামত আছে সেসব প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনা সদরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দিক নির্দেশনা দেন।
এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ আরও অনেকে। জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 227 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দায়ের করা হয়। 5টি অভিযোগের মধ্যে রয়েছে গত 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের উপর গুলিতে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিকী রাকিব ও জোবায়েরকে হত্যা। এই ঘটনায় শেখ হাসিনা সহ 65 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। 19 জুলাই সন্ধ্যায় বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যা করে। এই অভিযোগে শেখ হাসিনা সহ আসামি করা হয় 28 জনকে। একই দিন বিকেলে আবদুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল সরকারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের আসামি করে দায়ের করা হয়েছে অভিযোগ। সেদিনই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় 10ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 76 জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে। আর সবশেষ 5 আগস্ট বিকেলে উত্তরায় 7ম শ্রেণীর ছাত্র সামিউ আমান নূরকে গুলি করে হত্যার অভিযোগে হাসিনা সহ 58 জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে। মাদারীপুরে বৈষম্য বিরোধী সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 4 জন। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে আরেকটি অংশের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় নিয়ামতুল্লাহ নামে এক শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে যান সদর থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল। দুপক্ষের সমঝোতায় সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারও হামলা চালায় অপরপক্ষ। এতে আহত হন 4 শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পণ্ড হয়ে যায় কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতারা। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের রূপরেখা এবং ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বৈরশাসকের পতনের পর নতুন রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পরিচয় হবে, সবাই বাংলাদেশি নাগরিক। সবার নিরাপত্তা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন সহ অন্যরা। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের কাজ হচ্ছে বিভক্তি ভুলে একমাত্র আমি বাংলাদেশের নাগরিক, এর বাইরে আমার আর কোনো পরিচয় থাকতে পারে না। আপনার ধর্মীয় বিশ্বাস যাই হোক, আপনার রাজনৈতিক বিশ্বাস যাই হোক, আপনি বাংলাদেশের নাগরিক, এটা যেমন সত্য। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবার বিচার হতে হবে, অন্যথায় রাষ্ট্রের অন্য কারো বিচার প্রশ্নবিদ্ধ হয়, এমনটাই বলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন তিনি। সার্জিস বলেন, 2024-এর আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা, প্রত্যেকেই এক একজন বীর। তাদের দ্রুত স্বীকৃতি ও সহযোগিতা করা রাষ্ট্রের কর্তব্য। সভায় অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অন্যায়কারী মানে অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশের, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয়, তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টি হতে প্রশ্নবিদ্ধ হয়। নবনিযুক্ত উপাচার্য এবং উপ উপাচার্যের নিয়োগ বাতিল সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দিনভর ক্যাম্পাসে বিরাজ করে উত্তেজনা। দুজনের বিরুদ্ধে অনিয়ম সহ নানান অভিযোগ তুলে ধরে নিয়োগ বাতিল না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। সকালে ইউএসটিসির নতুন ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে নবনিযুক্ত উপাচার্য ও রেজিস্ট্রারের নিয়োগ বাতিল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসের বিরুদ্ধে 2014 থেকে 2022 সাল পর্যন্ত চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ ও স্বজনপ্রীতি সহ নানা দুর্নীতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার দাবিতে বিবৃতি প্রদান সহ বিভিন্ন অভিযোগ আনেন শিক্ষার্থীরা।
ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। তিনি আওয়ামী লীগের দোষর বলে আমরা জানি। অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অপকর্ম করে এরকম একজন ভিসিকে কেন আমরা আমাদের ইউএসটিসিতে আনবো? যদি এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের যে পরবর্তী কার্যক্রম এটা আমরা শুরু করব। আমরা এই আন্দোলনের মাধ্যমে একটা বৈষম্যমুক্ত ভার্সিটি চাচ্ছি। এই দুজনের নিয়োগ বাতিল না করা পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলনে অনড় শিক্ষার্থীরা, প্রয়োজনে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন। আওয়ামী ফ্যাসিস্টের কোনো বিসিকে এখানে নিয়োগ দেওয়া মানে কথা, কিন্তু আমরা রাজপথে ছিলাম এতদিন এই দিন দেখার জন্য। তারা যদি পদত্যাগটা যদি সুন্দরভাবে যদি দিয়ে দেন তাহলে আমরা সসম্মানে ওনাকে বিদায় জানাবো, কারণ উনি আমাদের শিক্ষক, ওনাকে অসম্মানের কোনো সুযোগ নেই। চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা সব ধরনের অফিসিয়াল কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নবনিযুক্ত উপাচার্য এখনো কর্মস্থলে যোগ দেননি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাভারের আশুলিয়ায় বিএনপির আলোচনা সভায় এক যুবদল নেতার উপর হামলার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। এই ঘটনায় রোববার সন্ধ্যায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তার অভিযোগ, গত শুক্রবার বিকেলে জামগড়া এলাকায় বিএনপির আলোচনা সভায় যোগ দিয়ে হামলার শিকার হন তিনি। স্থানীয় আসাদ মীরের নেতৃত্বে হামলা চালানো হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বিজিএমইএর নির্দেশনায় গাজীপুর শিল্পাঞ্চলে খুলেছে শিল্প কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে আশুলিয়ায় এখনো বন্ধ 20টি কারখানা। এদিকে কর্মপরিবেশ জানতে মাঠে নেমেছে সরকার গঠিত কমিটি। গত মত বিনিময় করেছেন বিভিন্ন কারখানায়। পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো, ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আশুলিয়ার 20টি পোশাক কারখানা আজও বন্ধ। এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ 18টি। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খোলেনি। বাকি 2টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানায় গিয়ে ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা। মালিক পক্ষ রাগ হয়ে চলে গেছে কালকে, যে পোলাপান যখন মানে 2-1টা দাবি মানে নাই। মালিকের সাথে মিটিং হয়েছে, মালিক বলছে আমরা কিছু মানি নাই, মানি না বলে সে চলে গেল এবং আজকে আমাদেরকে ঘোষণা দিল আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেতন বেশিরভাগ ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে, তারপরেও 2-1টা জায়গায় যদি 2-1টা কোনো অসুবিধা থাকে, ওয়ার্কাররা এমন যে ওই অসুবিধার জন্য একটা হুলস্থুল সৃষ্টি করা যায়, তোমরা কাজ করো না। শিল্পাঞ্চলে জোরদার আছে নিরাপত্তা, মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। সামান্য কিছু ফ্যাক্টরি বন্ধ আছে 13 দ্বারায়, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রবলেমের কারণে এখনো ফয়সালা করতে পারেনি। আমরা আশা করছি এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি খুলে যাবে। আমরা চেষ্টা করতেছি দুই পক্ষকে বসিয়ে বিষয়টা যেন তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণভাবে যেন মীমাংসা হয়ে যায়। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন 11 সদস্যের এই কমিটি। বিজিএমইএ নেতারা বলছেন, অস্থিরতা অব্যাহত থাকলে রফতানি আদেশ হাতছাড়া হয়ে যাবে। স্প্রিং সামার সিজন অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরেও একটা জিনিস থাকে, সেটা হলো চেইস অর্ডার। কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। আমাদের কনফিডেন্সটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের বায়ারদের একটা রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন হিসেবে প্রচন্ড কনফিডেন্স ছিল। ফ্যাক্টরি বন্ধ করে, কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। গতকাল ত্রিপক্ষীয় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে চলতি বছরের 8.5 মাসে নগরীতে মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। এছাড়া শনিবার থেকে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 26 জন। এই মাসে টানা বৃষ্টি আর বন্যার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। তীব্র ব্যথা ও জ্বর নিয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন অনেকে। রোববার চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু হয় একজনের। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই ফের পানি বাড়ছে দুর্যোগ কবলিত এলাকায়। এরই মধ্যে নোয়াখালীতে পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা। দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা এবং কয়েক জেলার নিম্নাঞ্চল।
বরিশাল খুলনা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় সাগর থেকে উপকূলে ফিরতে পারেনি অনেক মাছ ধরার ট্রলার, নিখোঁজ কয়েকশো জেলে। ভাদ্রের শেষ দিনে মুষলধারে বর্ষণ। 3 দিন ধরে কখনো ভারী কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। হাটুপানি, বাগেরহাটের মোরেলগঞ্জ আর মোংলা শহরে। একই অবস্থা খুলনার রয়্যাল মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ নগরীর বিভিন্ন জায়গায়। অল্প বৃষ্টি হলে হাঁটুপানি চলে আসে, আমাদের ছেলেমেয়েরা তারাও যেতে পারে না, অনেক কষ্ট পড়ে। দোলখোলার দিক গেলে দেখা যাচ্ছে ড্রেনগুলো উঁচু হচ্ছে, কিন্তু আমাদের এইখানে এখনো পর্যন্ত এটার কোনো কিছু দেখতে পাই না। রান্না বাড়া করে খেতে পারতেছি না আমরা, কত সমস্যা, বাল বাচ্চা নিয়ে কত অসহায় আছি আমরা। বৃষ্টির দাপট দক্ষিণের জেলা বরিশালেও। নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখান সহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। দফায় দফায় বৃষ্টিতে বেড়েছে কীর্তনখোলার পানি। এখানে জলাবদ্ধতার কারণে যে মানুষের যে দুর্ভোগ, একটু পানি হইলে বরিশালে হাঁটু সমান পানি উঠে যায়। এই জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যদি ভূমিকা নেয় তাহলে হয়তো এটা থাকবে না, কিন্তু কর্তৃপক্ষ সেরকম কোনো ভূমিকা নেয় না। 2 দিনের বৃষ্টিতে স্থবির মাদারীপুর জেলাও। শনিবার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন এ জনপদ। ভারী বৃষ্টিতে পিরোজপুরের কচা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই অবিরাম বৃষ্টি। আবারও ডুবেছে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল। নোয়াখালীতে 5 উপজেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। নতুন করে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 40,000 বানভাসী। 7 দিন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে নদীর পানি বেশি, জোয়ার, সাগর উত্তাল। নদীতে অনেক বড় বড় ঢেউ, এই ভয়ে আমরা অনেক কষ্টে আছি, অনেক আতঙ্কে আছি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। গত 24 ঘন্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত 220 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর গত 33 ঘন্টায় পটুয়াখালীর ইতিহাসে 15 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত 284 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে পার্বত্যাঞ্চলে। 2 দিন ধরে খুলে রাখা হয়েছে কাপ্তাই লেকে সবকটি জলকপাট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে নতুনভাবে বৃষ্টি না হওয়ায় দ্রুত নামছে কক্সবাজারের পানি। তুলনামূলক উঁচু এলাকার জল গড়িয়ে আটকে থাকছে নিচু এলাকায়। নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো প্লাবিত। পানি সরে যাওয়া এলাকাগুলোয় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। সারাইয়ের কাজে হাত চালাচ্ছেন স্থানীয়রা। সহকর্মী এহসান আল কুতুবিকে সাথে নিয়ে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। প্রচণ্ড বেগে পানি নামছে ভাটির দিকে। খাল বিলের উপচে পড়া পানিতে প্লাবিত আশপাশের ঘরবাড়ি। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির পানিতে এখনো জলমগ্ন কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। উঁচু সড়ক বাদ দিলে বাকি প্রায় সবখানেই পানি। একবার গেলে আবার তো আসে পানি, মানে আমরা 7 দিন পর আজকে এখানে রাস্তায় উঠতে পারছি। ইনকাম করতে পারতেছি না। আমি একজন, আমার মেয়ে আছে 3টা। ব্যবসার কম কষ্টে আছে, সাধারণ মানুষের কষ্টে থাকবে যখন প্রত্যেকটা ঘরে পানি, ব্যবসার ডুবে গেছে। নতুন করে বৃষ্টি না হওয়ার খবরই এখন কক্সবাজারের মানুষের কাছে একমাত্র স্বস্তির। জমে থাকা পানি বেশ দ্রুত নামছে নিচের দিকে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেখেন হয়তো এদের ঘর হয়তো সাথে বাঁশ হয়ে হালার ভরে গিয়ে পানি তো বাগিয়ে গই। ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় শুরু হয়েছে পুনর্বাসন কাজ। এলাকাবাসী মিলেই করছেন বাঁধ আর সড়ক মেরামতের কাজ। রাস্তার ডাবল পরে ভাঙছে, ভাঙার পরে এইখানে রোডে চলে গেছে, আবার মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। 2000 মতো বস্তা এখানে আমরা আপাতত স্ট্রিমিং করছি এবং এটার খুব কঠিন অবস্থা ছিল। এক্সকাভেটর লাগিয়ে আমরা এলাকার লোকজন সবাই মিলে এটাকে আলহামদুলিল্লাহ যাতায়াতের মতো একটা ব্যবস্থা আমরা করেছি। পানির স্রোত কতটা তীব্র ছিল সেটি এই লন্ডভন্ড টিনের বেড়া দেখলেই স্পষ্ট রকম বোঝা যাচ্ছে। এই পাশের যে বেড়ি বাড়তি ছিল সেটিও ভেঙে গেছে পানির স্রোতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং রাস্তাঘাটও। এই মুহূর্তে এই এলাকার মানুষের ঘুরে দাঁড়াতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সহযোগিতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার।
সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সেটি যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। ক্রমশ তা ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে দুদিনের বৃষ্টিতে রাজধানীতেও বেড়েছে ভোগান্তি। শনিবারও দিনভর ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে টানা 2 দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। নগরীতে কখনো গুড়ি গুড়ি আবার কখনো পড়ছে হালকা বৃষ্টি। গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি, বিশেষ করে অফিসগামী শিক্ষার্থী ও কাজের তাগিদে বের হওয়া মানুষের। প্রচুর বৃষ্টি, যে আমরা কলেজে আসবো কিনা এই জন্য অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। খুবই ভোগান্তিতে পড়তেছি বৃষ্টির জন্য, বাস পাওয়া যাচ্ছে না সময় মতো। রাস্তায় গণপরিবহন কম, যার কারণে আমাদের গন্তব্যস্থলে আমাদের যেতে একটু সময় লাগছে। আমি আদাপুর থেকে বের হয়েছি, 4টা যানবাহন চেঞ্জ করে আমি এখানে এসেছি। এই 2 দিনের বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া মানুষের যাতায়াতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। অল্প বৃষ্টি হইলেও ঢাকা শহরের মধ্যে অনেক রাস্তার মধ্যে অনেক পানি জমে থাকতেছে, যার কারণে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। যাত্রী আগের চেয়ে তুলনামূলক কম আর কি। বৃষ্টির মধ্যে যদি আপনার নামি তাহলে ওষুধ লাগবে না আমাকে, এর লেগে আমরা 10 টাকা বেশি চাই। আবহাওয়া অফিস বলছে ঢাকা সহ সারা দেশে দিনভর বৃষ্টি থাকবে। রোববার সকাল 9টা থেকে গত 24 ঘন্টায় ঢাকাতে বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার ও সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। গতকালকে এটা বাংলাদেশের যশোর অঞ্চলে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই গভীর নিম্নচাপে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু ঢাকা সহ সারা দেশে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং আজকে যে অবস্থা আছে এই বৃষ্টিপাত আজকে সারাদিনে অব্যাহত থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটা কমে আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংঘাত, মারামারি, হানাহানি করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ইসলামী ফাউন্ডেশন নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে তা নিয়ে আলোচনা করার আহ্বান জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী 1446 হিজরি উপলক্ষে 15 দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজদের সম্মাননা ক্রেস্ট ও 20,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, শুধু মুসলমানদের জন্য নয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সমগ্র বিশ্বের মানুষের জন্য আদর্শ। জীবনকে মহিমান্বিত করতে হলে তার আদর্শকে অনুসরণের বিকল্প নেই। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, অস্ত্র দেখিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। আপনি আমার বুকের উপর গুলি ধরবেন, দাবি পূরণ করো, এটা হবে না। এটা হবে উইথ নেগোসিয়েশন। আসুন, আমাদের দরজা খোলা। ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, বইমেলা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, তো আমরা আছি তো। খেলার খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1-এ থাকা ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। অধিনায়ক নাজমুল শান্ত সেটা মানছেন। ভারতের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ের আগে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চায় টাইগাররা। দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো কনসার্টের মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। বন্যার্তদের সহযোগিতায় বিনা পারিশ্রমিকে আয়োজনে গান পরিবেশন করেন তিনি। বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গ ভয়েস ব্যান্ড দল। এ সময় আক্ষেপ করে মনির খান বলেন, রাজনৈতিক কারণে গেল 15 বছরে সরকারি কোনো প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ মেলেনি তার। বেসরকারিভাবে কয়েকবার সুযোগ পেলেও তা ছিল খুবই কম। মোহাম্মদ আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতা বাদলুর রহমান খান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাউসার হোসেন সহ আরও অনেকে। আমি শ্রেষ্ঠ গায়ক হিসেবে 3বার জাতীয় পুরস্কার পেয়েছি। আমার কিন্তু নাগরিক হিসেবেই আমি সব জায়গায়, সব অনুষ্ঠানে আমার একটা কার্ড পাওয়া বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে। সব কিছু থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের ছিলাম বলে। ওমানের রাজধানী মাস্কাটে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য স্কুল নির্মাণে বরাদ্দ দেয়া হলো 9,079 বর্গ মিটারের একটি প্লট।
মাস্কাটের বোসার এলাকায় এই প্লট বরাদ্দ পেয়েছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এই বিষয়ে দেশটির নগর পরিকল্পনা মন্ত্রী ডক্টর খলফান বিন সাইদ বিন মোবারক আল শুইলির সাথে বৈঠক করেন ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। সভায় মন্ত্রীকে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্থানে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। আর তারপরে এই প্লটটি বরাদ্দ দেন মন্ত্রী। এই পদক্ষেপের মধ্য দিয়ে ওমানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্ত হলো বলেন রাষ্ট্রদূত। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দূতাবাস ও ওমানের নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের মতবিনিময় সভা। লন্ডনের পূর্বাঞ্চলের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয় সভাটির। সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সাথে মতবিনিময় করেন সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা বলেন, যুক্তরাজ্যের মাটিতে প্রবাসী শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন। শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস সালাম ব্যাপারী। এ সময় বক্তব্য রাখেন মিল্লাত কাজী, ফারুক মৃধা, নাসির মাতবর, মাসুদ সর্দার, তরুণ সর্দার সহ বিএনপির আরও বহু নেতাবৃন্দ। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, খালেদা জিয়ার রোগ মুক্তির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। স্পেনের সান্তা কলমায় বাংলাদেশ ফ্রেন্ডস ইউনিয়নের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বর্তমান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রেন্ডস ইউনিয়নের সভাপতি মাকসুদুল হাসান রনি। সমাজসেবায় আগে কি কি কাজ করেছে সংগঠন তা তুলে ধরা হয় সভায়। বলেন, গেল 5 বছরে বার্সেলোনা এবং সান্তা কলমায় প্রায় 2 শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সংগঠনের সদস্যরা। এছাড়াও দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের ত্রাণ ও ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন বক্তারা। ইউনিয়নের উপদেষ্টা সজীব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ইতালি শাখার উপদেষ্টা রবিউল আলম মুকুল, বাংলাদেশ কমিউনিটি সান্তা কলমার সভাপতি খোরশেদ আলম বাদল, মোশাররফ ব্যাপারী, জনি আলম সহ আরও অনেকে। ওমানে বাংলাদেশ বিমান মাস্কাটের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলামকে বিদায়ী সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। শনিবার ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই সংবর্ধনা সভার। ওমানে 3 বছর কর্মজীবন পার করার পর দেশে ফিরছেন শফিকুল ইসলাম। জানান, বাংলাদেশ বিমানে যাত্রী সেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন তিনি। ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.এন. আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিআইপি, আজিমুল হক বাবুল সিআইপি, গালফ এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক ইফতেখার হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সভা শেষে বিদায়ী অতিথিকে প্রদান করা হয় ক্রেস্ট। গণতন্ত্রের জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষের প্রাণ ঝরেছে, তাই নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। এই মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, ইসি সংস্কারে কমিটি গঠন করা হয়েছে, চাইলে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, পূরণ হয়েছে 1 দফা দাবি। পুলিশের গুলি সহ নির্যাতন নিপীড়নে প্রাণ গেছে অনেক ছাত্র জনতার। দলের মহাসচিবের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নয়, বরং স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির লক্ষ্য। তার মতে, হঠাৎ করেই হয়নি এই গণবিপ্লব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার ফলে শেষে 1 দফা আন্দোলন শুরু করেছি আমরা। আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এখনো, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তৌকি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি দোষ স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে কাজল হাওলাদারের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর 2 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় উল্লেখ, 2008 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তৌকিকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তৌকির পিতা রাফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে তদন্তভার পায় র্যাব। এর সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।